আগামী ৩ সপ্তাহ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা, জানালেন শিক্ষামন্ত্রী। সুযোগ থাকছে পছন্দের কলেজে ভর্তিরও। ব্রাজিল থেকে আনা গম নিয়ে পত্রপত্রিকার রিপোর্টের ভিত্তি ঠিক ছিল না, মন্তব্য আদালতের। 5টি প্রতিষ্ঠানের রিপোর্ট হাইকোর্টে জমা খাদ্য অধিদপ্তরের। এবং ঈদে পূর্বাঞ্চলে সংযোজন হচ্ছে 5 জোড়া বিশেষ ট্রেন, ছাদে যাত্রী পরিবহনে কঠোর নজরদারি। বাসের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে চট্টগ্রামে কাউন্টারগুলো ফাঁকা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি সৌমিত্র শুভ্র। আগামী 3 সপ্তাহ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। পাশাপাশি পছন্দের কলেজেও ভর্তির সুযোগ থাকছে। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান। একাদশ শ্রেণীতে ভর্তিতে জটিলতার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন। পছন্দমতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন নাই, অথবা হইলেও তারা পরিবর্তন করতে চান, এই ধরনের যাদের ইচ্ছা তারা 6 তারিখে এই আবেদনটা করতে পারবেন। 7-8 জুলাই এই 2 দিনের মধ্যে তারা এই ভর্তি হতে পারবেন। যে সকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় নির্বাচিত হয়েও কোন প্রতিষ্ঠানে ভর্তি হননি 9 এবং 10 জুলাই তারিখ, এবং তাদের ফল আমরা প্রকাশ করে দিব কে কোথায় ভর্তি হতে পারবেন সেটা 11 তারিখে। যারা আবেদন করেই নাই তাদেরকে আমরা আবেদন করতে বলছি 13 জুলাই থেকে 21 জুলাইয়ের মধ্যে। 21 দিন সময় বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে ভর্তি হলে পরে কোনো বাড়তি বা লেট ফি দিতে হবে না। অনেক ভুল ত্রুটি হয়েছে। এরকম সমস্যার কারণে যে সকল আমাদের প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং সদ্য দেশবাসী সমস্যায় পড়েছেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে শঙ্কা কাটেনি শিক্ষার্থী সহ অভিভাবকদের। বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষ পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে নতুন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু করায় শিক্ষার্থীরা কয়েক দফা দুর্ভোগে পড়বে। ভর্তি সংক্রান্ত ভোগান্তির জন্য শিক্ষার্থীদের অসতর্কতাকেই দায়ী করলেন শিক্ষা সচিব। তবে তৃতীয় দফা ভর্তি শেষে সব সমস্যার সমাধান হবে বলে আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের। মুজাহিদ শুভর রিপোর্ট। একটা মেয়ে, কিন্তু আমার চান্স হয়েছে একটা ছেলেতে কলেজে, এটা কিভাবে সম্ভব হলো আমি বুঝলাম না। স্বাদ ছিল স্বপ্নের কলেজে ভর্তি হবার। একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তি পদ্ধতির ডিজিটাল জটিলতা শান্তাকে দিয়েছে কেবল ছেলে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়বার সুযোগ। শান্তার মতো এমন অনেক শিক্ষার্থী ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে ঘুরছে বিভিন্ন কলেজ আর শিক্ষা বোর্ডের আঙিনায়। কাঙ্ক্ষিত কলেজে পড়বার প্রতীক্ষা এসএসসি পরীক্ষার ফলাফলের অপেক্ষার থেকেও তাদের বেশি ভাবিয়ে তুলেছে বলে অভিমত শিক্ষার্থীদের। গোল্ডেনে প্লাস পেলাম, তাহলে ঘুরতে এলো, তা তো এটা অনেক সমস্যা। 5টা কলেজ ইচ্ছা ছিল, 5টা কলেজের থেকে একটা কলেজে না হলে ভর্তি হব, কিন্তু এই ইচ্ছাটা তো ওনারা তো ভেঙে ফেলাইলো। আমাদের সেকেন্ড মেরিটে বলতে জানাবে, যদি তখন আমাদেরকে না জানায় তখন আমরা কি করব? তখন আমরা কোন কলেজে ভর্তি হব? ভালো রেজাল্ট করেও যদি ভালো একটা স্কুল কলেজে ভর্তি না হতে পারে তাহলে আমাদের এর চেয়ে দুঃখ আর কিছু আছে। আমার ছেলেটা শিক্ষা কোটায় আসছে রাজশাহী কলেজের 1 নাম্বার চয়েসে, কিন্তু প্রিন্সিপাল ভর্তি করবে না। অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরুর আগে কারিগরি ব্যবস্থায় নজর দেওয়া প্রয়োজন ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছাত্রছাত্রী তো তারা তাড়াহুড়া করবে, কিন্তু আমার সফটওয়্যারটা কি রোবাস্ট ছিল? আমি কি কাউকে বলছি যে তুমি একই কলেজ 2 বার দিচ্ছ? এটা সাবমিশন করতে কে দিছি? আমি কি তাকে বলার সময় বলছি যে তুমি একটা মেয়েদের কলেজ সিলেক্ট করতেছো, তুমি সেখানে ভর্তি হতে পারবে না? এগুলো তো আমরা বলি না। যে যা বলছে সেটাই সফটওয়্যার নিয়ে নিছে। তাতে তো এটা নামে স্মার্ট হয়েছে, কিন্তু কাজে তার স্মার্ট সফটওয়্যার হয় না। ভর্তি ফর্ম পূরণে ত্রুটির জন্য শিক্ষার্থীদের অসতর্কতাকেই দায়ী করলেন শিক্ষা সচিব। সেবা নেয়ার তরফেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওই তরফে আমরা বেশি বাধা পাচ্ছি। তখন সেবা যারা নিচ্ছে সেই শিক্ষার্থীরা দেখা যাচ্ছে ছেলেদের কলেজ চুজ না করে মেয়েদের কলেজ চুজ করছে, হয়তো ভুল করে করছে, তাড়াহুড়ো করে করছে, বা কাউকে দিয়ে করাচ্ছে, সেই জন্য এটা ভুল হচ্ছে। দ্বিতীয় আর একটা ভুল করেছে, কাছে কাছের নাম সেগুলোকে টিক করেছে। এটা কি বগুড়ার প্রতিষ্ঠান হারমান মেহনা, না যশোরের প্রতিষ্ঠান, না ঢাকার প্রতিষ্ঠান, এটা দেখিনি। তবে আগামী বছর থেকে শিক্ষার্থীদের আর ভোগান্তিতে পড়তে হবে না বলে আশ্বাস শিক্ষা সচিবের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
গমের মান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। গম জাহাজে তোলার সময় বিদেশি সংস্থার প্রাক জাহাজীকরণ পরীক্ষা এবং দেশের বিভিন্ন পরীক্ষাগারের রিপোর্ট হাতে পেয়ে আদালত এই প্রশ্ন তোলেন। এক রিট আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে খাদ্য অধিদপ্তর এসব রিপোর্ট দাখিল করে। তবে রিট আবেদনকারীর আইনজীবী রিপোর্টগুলোকে অসম্পূর্ণ দাবি করে শুনানির জন্য সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। আফজাল হোসেনের রিপোর্ট। ব্রাজিল থেকে আনা 2 লাখ টনেরও বেশি গমের মান নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন গণমাধ্যমে নানা রিপোর্ট প্রকাশ হয়ে আসছে। এরই মধ্যে খাদ্যমন্ত্রী এ নিয়ে গণমাধ্যমেরও মুখোমুখি হন। এরপরেও যদি কারো সন্দেহ থাকে, আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যারা বাংলাদেশের যে সমস্ত গোডাউনে আমাদের এই গম আছে সেই গম তারা সংগ্রহ করতে আমি তাদেরকে সাহায্য করব। নমুনা সংগ্রহ করুক, বাংলাদেশের যে কোনো ল্যাবরেটরিতে তারা পরীক্ষা করুক স্ব-উদ্যোগে। তারপরও গণমাধ্যমের ওইসব রিপোর্ট তুলে ধরে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী এবং এই আবেদনের শুনানি করেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার গম পরীক্ষার সব রিপোর্ট দাখিল করতে খাদ্য অধিদপ্তরকে নির্দেশ দেন আদালত। রোববার হাইকোর্টের নির্দেশে 153 পৃষ্ঠার ব্রাজিলের গমের এ যাবৎ সব পরীক্ষার রিপোর্ট আদালতে দাখিল করেন খাদ্য অধিদপ্তর। জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে 57 জেলা থেকে সংগৃহীত গমের নমুনা পরীক্ষা করে এ গম খাদ্য উপযোগী বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গমটা যখন আসার পরে ফুড ডিপার্টমেন্ট ওনাদের যে ওটা গ্রহণ করার আগে যেভাবে টেস্ট করতে হয় ওনারা সে টেস্ট করেছে। তারপরে ঢাকা ইউনিভার্সিটির পুষ্টিবিজ্ঞান অনুষদ থেকে টেস্ট করেছে প্রোটিনের মাত্রা ঠিক আছে কিনা। পরবর্তীতে ওনারা বাড়ি থেকে ওনারা টেস্ট করেছেন। লাস্টলি যখন মামলা কোর্টে আসলো, কোর্টে আসার পরে কোর্ট বলল যে এটা ফুড কনজামশন হিসাবে ব্যবহার করা যাবে কিনা। এই কারণে ওনারা পরবর্তীতে গভর্নমেন্টের যে ফুড খাদ্য অধিদপ্তরের যে ল্যাব আছে সেই ল্যাবে ওনারা টেস্ট করেছে। টেস্ট করে প্রোটিনের মাত্রা, ময়েশ্চারের মাত্রা এবং গমের যে ওজন আকৃতি যা আছে তাতে এমন কোনো কিছু পায়নি যে এটা খাওয়ার যোগ্য নহে। ওনারা বরং ওইখানে স্পেসিফিক ওনাদের মন্তব্য ওনাদের রিমার্ক কলামে লিখেছে এটা খাওয়ার উপযোগী এবং বিলি ব্যবস্থা করা যায়। এ সময় শুনানিতে গম নিয়ে কয়েকটি গণমাধ্যম ঢালাওভাবে প্রতিবেদন প্রকাশের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। উনি পেপারগুলো কোর্টের অ্যাটেনশনে নিয়ে আসছে, কিন্তু পত্রিকা বা মিডিয়া মানে পেপার মিডিয়া এটা কিভাবে ছাপাচ্ছে, কিসের বেসিসে, কোর্ট এটা বারবার জানতে চাইছে। যদিও রিটকারী আইনজীবী বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের দাবি খাদ্য অধিদপ্তরের এসব প্রতিবেদন অসম্পূর্ণ। যে রিপোর্টগুলো দিয়েছে সেগুলো এক্সামিন করার জন্য 2 দিনের সময় চেয়েছি, সময় দরকার। সেই সময় আমরা এই যে রিপোর্টগুলো অসম্পূর্ণ সেটা দেখাবো। পরে রিটকারী আইনজীবী এ বিষয়ে শুনানির জন্য সময় আবেদন করলে আগামী 8 জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। আদালতের 3 কর্মচারীকে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধা সদর থানার ওসি সহ 10 পুলিশ সদস্য, সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং যশোরে গৃহ পরিচারিকাকে গণধর্ষণের অভিযোগে 2 জন আটক, দেখানো হচ্ছে ভয় ভীতি, দাবি গৃহকর্তার। খুলনায় রকমারি ইফতার সামগ্রীর দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। বাহারি ইফতার কিনতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। এই মুহূর্তে নগরীর সাউথ সেন্ট্রাল রোডে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম, যাচ্ছি তার কাছে। তরিকুল, সৌমিত্র, এই মুহূর্তে আমি অবস্থান করছি খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল রোড এলাকায়। এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইফতারি কিনতে ভিড় পড়ে গেছে। এখানে ইফতারি যারা কিনতে আসছেন তাদের ভিড় এর একটি কারণ আছে। এখানে আমার পিছনে হালিম বিক্রি হচ্ছে, একটি বিখ্যাত হালিম খুলনার নানা হালিম। এই হালিমটি কেনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং এর একটি ঐতিহ্যে পরিণত হয়েছে যে প্রতি বছর নানার হালিম নগরীর সাউথ সেন্ট্রাল রোডে বিক্রি হয় এবং এইখান থেকে মানুষ তাদের পছন্দ মতো মাটির পাত্রে এখান থেকে তারা কিনে নিয়ে যাচ্ছে হালিম, যেটি বিগত বেশ কিছু বছর ধরে এটি হয়ে আসছে। তো নানার হালিম ছাড়া যেন ইফতারি হয় না, এরকম একটি ভাব মানুষের মধ্যে দেখা যায় এবং তারা তাদের এখানে 50 টাকা থেকে 500 টাকা পর্যন্ত পাত্রে তারা ইফতারি কিনে নিয়ে যাচ্ছে। এর পাশে যেটি হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে এখানে বৈশিষ্ট্য হচ্ছে পাশে রকমারি পিঠা নিয়ে এখানে ইফতারির আইটেমের সঙ্গে রকমারি পিঠাও বিক্রি হচ্ছে। সেটা ভাপা এবং ভাজি পিঠা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের রয়েছে। পাশাপাশি মাংসের যে বিভিন্ন ধরনের কাবাব সহ ইফতারির যে নানা অনুষঙ্গ থাকে, ইফতারির যে আয়োজন থাকে, সেই আয়োজনের বেশিরভাগ কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং এছাড়া এই সড়কেই প্রায় 8 থেকে 10টি ইফতারির দোকান রয়েছে, যেখানে রকমারি কাবাব রয়েছে, পাটিসাপটা পিঠা,
ছোলা বা পেঁয়াজু বেগুনি যেটি সাধারণত থেকে থাকে। তো মানুষ কিন্তু যারা এখানে কিনতে আসে তারা মূলত মধ্যবিত্ত, বেশিরভাগ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। পাশাপাশি এখানে উচ্চবিত্তরাও ভিড় করছেন, যে তারা এখান থেকে সুস্বাদু যে ইফতারির খাবারগুলো তারা পেয়ে থাকেন সেগুলো সঙ্গে কেনার জন্য এখানে মূলত তারা এখানে আছেন। তো সৌমিত্র, খুলনার ইফতারির বাজার ছোট্ট করে আপনাকে আমরা জানালাম। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। খুলনা থেকে ইফতার বাজারের খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 3 কর্মচারীকে হত্যা চেষ্টার মামলায় গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের 10 সদস্য এবং সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাসকিনুল হক এই আদেশ দেন। মামলার বিবরণে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী কমল চৌধুরী সহ 3 জন আদালতের চেক ভাঙাতে সোনালী ব্যাংকের গাইবান্ধা শাখায় যান। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এই ঘটনার প্রতিবাদ করলে তাদেরকে ব্যাংক ম্যানেজারের কক্ষে আটকে রেখে মারধর করা হয়। পরে গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে থানায় আটকে রাখে। খবর পেয়ে আদালতের কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় আদালতের কর্মচারী কমল চৌধুরী বাদী হয়ে সকালে মামলা করলে আদালত এই আদেশ দেন। ঈদে ঘরমুখ মানুষের বাড়তি চাপ সামাল দিতে রেলওয়ে পূর্বাঞ্চল এবার কমপক্ষে 5 জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি নিয়মিত ট্রেনগুলোতে 86টি নতুন কোচ সংযোজন করতে যাচ্ছে। এছাড়া বর্ষা মৌসুম হওয়ায় ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের কঠোর নজরদারির পাশাপাশি রেল লাইনে থাকবে বিশেষ টহলদারির ব্যবস্থা। তবে ব্যাপক চাহিদার পরও এবারও ঢাকা চট্টগ্রাম রুটে থাকছে না বাড়তি কোনো ট্রেন। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। আরামদায়ক ও নিরাপদ হওয়ায় দূরপাল্লার যাত্রীদের কাছে ভ্রমণের ক্ষেত্রে প্রথম পছন্দ ট্রেন। কিন্তু সাধারণ সময় ট্রেনের আসন পাওয়া মুশকিল হয়ে যায়, আর ঈদ উপলক্ষে যাত্রী চাপ বেড়ে যায় কয়েক গুণ। এই সময় ট্রেনের জানালা, দরজায় এমনকি ছাদেও যাত্রী ধারণে তিল পরিমাণ ঠাঁই থাকে না। আর ঈদে এই অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম চাঁদপুরে 2 জোড়া, ঢাকা দেয়ানগঞ্জ, ঢাকা পার্বতীপুর এবং ঢাকা খুলনা রুটে 1টি করে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। এছাড়া অন্যান্য রুটে চলাচলকারী ট্রেনের জন্য থাকছে 86টি নতুন কোচ। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে স্পেশাল ট্রেন 5 জোড়া থাকবে। তারপরে হচ্ছে আমাদের 86টা নতুন কোচ যুক্ত হবে। এদিকে বর্ষা মৌসুম হওয়ায় ট্রেনের ছাদে যাত্রী পরিবহনে কঠোর নজরদারির ব্যবস্থা থাকবে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। যাত্রী সাধারণেরও খেয়াল রাখতে হবে যে এই বর্ষাকালে মানে যে কোনো ভাবে প্রাণের বিনিময়ে যাতে ছাদে ভ্রমণ করে যাতে লোকজন বিপদে না পড়ে। অন্যদিকে ঈদে যাত্রীদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে রেলওয়ে পুলিশ। আমাদের প্রায় 750 ফোর্স আমাদের রেলওয়ে পুলিশের থাকবে। এর সঙ্গে আমরা 100 এপিবিএন এবং 105 জন এপিবিএন এবং 320 জন ব্যাটালিয়ন আনসারের জন্য পুলিশের রিকোয়েস্ট দিয়েছি। রেলের পূর্বাঞ্চল বছরে 2.5 কোটির বেশি যাত্রী পরিবহন করে। এর মধ্যে শুধুমাত্র ঈদের সময় যাত্রী সংখ্যা থাকে অন্তত 5 লাখ। আগামী 9 জুলাই থেকে শুরু হবে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে পাইকারি দামের চেয়ে বেশি দামে সবজি বিক্রি করায় 2 খুচরা বিক্রেতাকে 5,000 টাকা করে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরীর কাজিরদেউরি ও কর্ণফুলী বাজারে অভিযান চালানো হয়। এর মধ্যে কাজিরদেউরি বাজারে বেশি দামে বেগুন সহ সবজি বিক্রি করায় এবং পাইকারি ক্যাশ মেমো না রাখায় 2 বিক্রেতাকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দেশের বিভিন্ন স্থানে বন্যা এবং অতিবৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে। আর এই সুযোগে ব্যবসায়ীরা যেন কোনো কারসাজি করতে না পারে, এই কারণেই বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা পণ্য, যেমন আপনার বেগুন, তারপর ফুলকপি, তারপরে কাঁচামরিচ, এরকম কিছু শসা, এরকম কিছু সিলেক্টিভ কিছু পণ্যের দামে হেরফের পাওয়া গেছে। আমি দুটা দোকানকে 5-5-10 করে ফাইন করেছি অতিরিক্ত মূল্য রাখার জন্য এবং তাদের মূল্য তালিকা এবং তাদের কাছে কোনো রেজিস্টার মেনটেন না করার জন্য। যশোরে এক গৃহকর্মীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত 2 জনকে আটক করেছে পুলিশ। চিকিৎসক জানিয়েছেন ঘটনাটি ধর্ষণের।
চিকিৎসাধীন নির্যাতিতা মেয়েটির মেডিকেল রিপোর্ট প্রণয়নে 72 ঘন্টা সময় লাগবে। এদিকে গৃহকর্তার অভিযোগ, স্থানীয় একটি পত্রিকার চিত্র সাংবাদিককে ঘটনার সময় উপস্থিত থেকে জোরপূর্বক অশ্লীল ছবিও তুলতে বাধ্য করা হয়। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গৃহকর্তা জানান, শনিবার সন্ধ্যায় বেশ কজনের একটি দুর্বৃত্ত দল হঠাৎ করেই ঢুকে পড়ে তার বাড়িতে। এই সময় গৃহকর্ত্রীকে বেঁধে পাশের ঘরে গৃহকর্মীকে গণধর্ষণ করে তারা। গৃহকর্ত্রীর ওপরও নির্যাতন চালায়, লুটপাট করে মূল্যবান সামগ্রী। পাশাপাশি তার সাথে গৃহকর্মীর অশ্লীল ছবি তুলতে বাধ্য করে স্থানীয় এক চিত্র সাংবাদিক। বাড়ির কাজের মেয়েটা ছিল, ওরে রেপ করেছে। আমার ওয়াইফরে বেঁধে ওরে এই পাশে ঘরে রেপ করেছে কয়েকজন, যে ওরা 7-8 জন ছিল। দরজা খুলছে, খোলার সাথে সাথে আমারে 3-4 জন মিলে টেনে ভিতরে নিয়ে এনেছে, নিয়ে চর ঘুষি লাথি। এবার কাজ আমার পাঞ্জাবি খুলে দিয়েছে, খুলে দিয়ে ওই মেয়েটার জামা খুলেছে, খুলে আমার কোলের পরে বসাই ঘেটাঘেট ছবি তুলেছে সাংবাদিক বাদশাহ। ছবি তুলে এবার করছে কি যে টাকা দে 5 লাখ 27,000 টাকা নেছে নগদে, আর কয়েকটা মোবাইল ছিল এবং আমার ব্যাংকের কিছু কাগজপত্র, সেগুলো চেক, সেগুলো আমার কাছ থেকে ব্লাইন্ড সই করাই নিয়েছে। এদিকে এ ঘটনার পর আত্মহত্যার চেষ্টা করে গৃহ পরিচারিকা মেয়েটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে আগে লাইফ সেভ করার জন্য আমরা স্টোমাক ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে তাকে ভর্তি করি এবং বিষক্রিয়ার চিকিৎসা প্রদান হচ্ছে, এবং সেই সাথে সাথে তার যে ধর্ষণের যে পরীক্ষা সংক্রান্ত যে জিনিসগুলো হাই ভ্যাজানাল সব আমরা এটা কালেক্ট করে রেখে দিচ্ছি। পুলিশ জানায় তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে তারা। মেডিকেল রিপোর্ট হাতে পেলে তদন্ত কাজ আরো দ্রুত সম্পন্ন হবে। এই ঘটনায় এজাহার নামীয় 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদেরকে গ্রেফতারের জন্য জোর অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 3 জনকে আসামি করে শনিবার একটি মামলা দায়ের করা হয়। আর মামলা দায়েরের পর থেকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানান বাড়ির গৃহকর্তা। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী 3 সপ্তাহ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা, জানালেন শিক্ষামন্ত্রী। সুযোগ থাকছে পছন্দের কলেজে ভর্তিরও। ব্রাজিল থেকে আনা গম নিয়ে পত্রপত্রিকার রিপোর্টের ভিত্তি ঠিক ছিল না, মন্তব্য আদালতের। 5টি প্রতিষ্ঠানের রিপোর্ট হাইকোর্টে জমা খাদ্য অধিদপ্তরের। এবং আদালতের 3 কর্মচারীকে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধা সদর থানার ওসি সহ 10 পুলিশ সদস্য ও সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।